বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, এবং আমার ডানে রয়েছেন আমার দেশের যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রাক্তন সভাপতি এম আবদুল্লাহ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। জামায়াতের আমির একটা সেমিনারে বলেছেন যে দেশে এনার্জির হাহাকার, তেল সংসদে আছে দেশে নেই। মিস্টার ওয়াদুদ ভাইয়া কি বলবেন? না, তেল দেশেও আছে না, উনি বলেছেন সংসদে আছে দেশে নেই। ও আচ্ছা, সংসদে আছে। আমি অবশ্য ক্লিয়ার না যে সংসদ চলার জন্য সেই তেলের কথা বলেছেন না অন্য কোনো তেলের কথা মেন করেছেন, পলিটিক্সের তেল। এটাও তো বুঝিয়েছে যে উনিও তো রূপকর্তে কিছু বোঝাতে চেষ্টা করেছেন। তা আমি বুঝে নিচ্ছি যে সংসদ সদস্যরা অথবা সংসদ সদস্যদের সাথে রিলেটেড, সংসদ সচিবালয়ের সাথে রিলেটেড বা এই কর্মজীবনে যারা সক্রিয়, তাদের তো তেলের সংকট হচ্ছে না। তারা তো ঠিকই গাড়ি নিয়ে কর্মস্থলে যাচ্ছে। তেলের অভাব থাকলে তো তারাও সংসদে অ্যাটেন্ড করতে পারতো না। তো তেলের অভাবটা আসলে এভাবে উনি বুঝাতে চেয়েছে, ওভাবে নাই। এটা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হচ্ছে। কিছু কিছু লোক তেলকে হয়তো আপনার মজুত করছে। ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবহারকারীরা হয়তো অভাব অনটনের কারণে তারা তেল সংরক্ষণ করছে, যেটা বোঝা যাচ্ছে আর কি। কারণ যেখানে 2400 লিটার দিনে আপনার খরচ হয় যে সকল পাম্পে, সেখানে 3500 লিটার দেওয়া হচ্ছে। তো 3500 লিটার দেওয়ার পরেও আবার তেল শর্ট। তাহলে ব্যবহারকারী বেড়ে গেছে। তো ব্যবহারকারী তো রাতারাতিভাবে বাড়ে না। ব্যবহারকারীরা হয়তো 10 লিটার কিনলে 10 লিটার মজুত করছে প্রতিদিন। 10 লিটার ব্যবহার করলে 10 লিটার মজুত করছে, 100 লিটার ব্যবহার করলে 100 লিটার মজুত করছে। এরকম একটা কিছু হচ্ছে, যার কারণে তেলের সংকট দেখা দিতে পারে বা দিচ্ছে। মানুষ কিছুটা আর্টিফিশিয়াল মানে কষ্টে আছে। পাশাপাশি যুদ্ধ তো সবাইকে মেনে নিতে হবে। ইরান যুদ্ধের পরিস্থিতি তো আমাদের সবাইকে মানতে হবে, এটা তো বিশ্বাস করতে হবে। এটার জন্য তো কোনো দেশ সরকার দায়ী না। এটা তো বৈশ্বিক একটা সমস্যা। বৈশ্বিক সমস্যার জন্য আজকে আমাদের সারা বিশ্বের মানুষই তো সমস্যা জর্জরিত। তেলের দাম সারা পৃথিবীতে বাড়লেও বাংলাদেশে বাড়ায়নি, এটা গভর্নমেন্টকে ক্রেডিট দিতে হয়। তারপর আমরা কিছুটা কিচ্ছুতা সাধন করে যদি চলতে পারি, এটাই সরকার চায়, আমরা চাচ্ছি, এটাই আর কি। মিস্টার আবদুল্লাহ। ধন্যবাদ। এসব যারা দেখছেন দেখবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমার সহ আলোচক ওয়াদুদ ভূঁইয়া এবং আপনাকেও শুভেচ্ছা। দেখুন, আপনি যে কথাটি বলেছেন জামাত আমিরের, সেটা মূলত আমরা তেলের সম্পর্কে তো আমাদের অনেক ধরনের গল্প আমাদের প্রচলিত আছে। তো সেই অর্থেই তিনি সম্ভবত এক ধরনের মন্তব্য করেছেন। মূলত এই আলোচনাটি এসছে কয়েকদিন আগে জাতীয় সংসদে একজন সংসদ সদস্য, তিনি প্রতিমন্ত্রীও, তিনি একটা প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী এবং তার ছোট ভাইকে শিশু মুক্তিযোদ্ধা ঘোষণা করার জন্য। সেদিনই এই প্রস্তাবকে কেন্দ্র করে সেদিনই সংসদে একজন সংসদ সদস্য এ ধরনের মন্তব্য করেছিলেন যে পাম্পে তেল না থাকলেও এই সংসদে তেলের অভাব নেই। তো ঠিক একই সুরে জামাতের আমিরও একটি অনুষ্ঠানে এ ধরনের কথা বলেছেন। মূলত এখানে আমাদের স্তুতি বাজির যে কালচার আমাদের সমাজে আছে, সেটাকে মিন করে তিনি বলেছেন বলে ধারণা করি আর কি। কীভাবে তিনি বলেছেন সেটা আপনিও শুনেছেন, আমরাও শুনেছি। তো মূল কথা হচ্ছে, জ্বালানি তেলের সংকটের যদি প্রশ্নে আসেন, তাহলে আমি মনে করি এই বাস্তবতা হচ্ছে যে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। আপনি, আমি, আমরা যারা তেল গাড়ি, ছোট্ট একটা গাড়ি ব্যবহার করি, তেলের প্রয়োজন হয়, তারা কিন্তু চাইলেই এখন আর তেল পাচ্ছি না। যারা এই বাস্তবতা তো আমরা সবাই উপলব্ধি করছি, এই বাস্তবতার মুখোমুখি হচ্ছি। এর কারণটা হচ্ছে তেলের যে সরবরাহের কথা বলা হচ্ছে, এখানে কিছুটা কৃচ্ছতা সাধনের বিষয়টা আছে। যেমন আমি যদি আমার বাসার নিকটবর্তী একটি পাম্পের কথা বলি, তাদের সাথে খুবই আমার ব্যক্তিগত পরিচয় আছে।
কিন্তু আমি এই সংকট শুরু হওয়ার পর টানা ঈদের সময় থেকে, ঈদের দিন থেকে আমার গাড়ি বন্ধ করার পরে 10 দিন যাবৎ চেষ্টা করেও আমি তেল সংগ্রহ করতে পারিনি। তেল শেষ করে গাড়িটা বসিয়ে রাখতে হয়েছে। তাদের বক্তব্য ছিল এরকম যে আমরা আগে 20,000 লিটার তেল দিনে বিক্রি করতাম, কিন্তু আমাদেরকে এখন ডিপো থেকে দিচ্ছে 4,500 লিটার তেল। তো এই জায়গাটাতে যতক্ষণ আমাদের তেল থাকে আমরা দিই, তেল শেষ হয়ে গেলে শেষ হয়ে যাচ্ছে, আমাদের কিছু করার নেই। এই হচ্ছে ওই পাম্পের যারা ম্যানেজার আছে আমার খুব পরিচিত এরকম। তো এর বাইরের যে চিত্রটা একমাত্র ট্রাস্টের যে পাম্পটি আছে, যেটা ক্যান্টনমেন্টের 3rd গেটের সামনে, সেটাতে তেলের সরবরাহটা একটু মোটামুটিভাবে দেখা গেছে যে ভালো আছে। কিন্তু সেখানেও আপনি দেখবেন সেই পাম্পের গাড়ির লাইন একদম মহাখালী রেলগেট পর্যন্ত, আমি আসা যাওয়ার পথে অনেকবারই দেখছি যে রেলগেট পর্যন্ত, এবং সেটা 3 স্তরে, প্রথম স্তরে এক লাইন, দ্বিতীয় স্তরে এক লাইন, আরেক লাইন হচ্ছে মোটর সাইকেলের লাইন। তো এই ভোগান্তিগুলো এবং গরমের মধ্যে, ব্যবসা গরমের মধ্যে মানুষকে কষ্ট করতে হচ্ছে। জ্বালানি মন্ত্রীর সাথে আমার এ নিয়ে পেশাগত কারণে আমার সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, আমি তার কাছে বোঝার চেষ্টা করেছি যে তেলের অবস্থা কী। তিনি পরিষ্কারভাবে যেটা বলছেন যে তেল আমাদের আছে, পর্যাপ্তই আছে, আগামী 2 মাস চলার মতো। আমার সাথে 4-5 দিন আগে যখন কথা হয়েছে তিনি বলেছেন যে 2 মাস চলার মতো তেল আমরা ব্যবস্থা করে ফেলেছি, এবং তেলের জাহাজও কিন্তু আসছে, একের পর এক আসছে, চট্টগ্রাম বন্দরে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের স্বভাবজাত একটা সমস্যা তো আমাদের আছে। আমরা দেখবেন যে রমজান মাস আসলে, রমজানের আগের দিন বা রমজানের প্রথম দিনে যেই পরিমাণ আমরা পুরো রমজানের বেগুন থেকে শুরু করে, কাঁচামরিচ থেকে শুরু করে পেঁয়াজ, এগুলো সংগ্রহ করা শুরু করি, হুমড়ি খেয়ে পড়ি, তাতে করে এমনি চাহিদা বাড়লে যেটা বাস্তবতা, দাম বেড়ে যায়। কিন্তু 1 সপ্তাহ পরেই কিন্তু সেই পরিস্থিতি আর থাকে না। যে বেগুন আমরা 150 টাকা 120 টাকায় কিনি, 1 সপ্তাহ পর দেখা যায় যে চিৎকার করে করে সেটা 30 টাকায় বিক্রি করছে। তো এই যে আমাদের হুজুগে চলার একটা প্রবণতা আমাদের আছে, যে সংকটের একটা কাল্পনিক চিত্র আমাদের চোখের সামনে তৈরি করে আমরা হুমড়ি খেয়ে পড়ি সংগ্রহের জন্য। তো তেলের ক্ষেত্রেও এমনটা যে ঘটছে না তা না, কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু অভিযোগ আছে। এটা ম্যানেজ করার ক্ষেত্রে আপনি সরকারের কোনো দুর্বলতা দেখতে পান? দুর্বলতা, সরকার চেষ্টা করছে, সফল হয় নাই আমি বলবো। সরকারের পক্ষ থেকে চেষ্টা ছিল, অভিযান চলেছে, তেল যে মজুদ অনেক, প্রায় 4 লক্ষ লিটার তেল তো 4-5 দিন আগ পর্যন্তই 4 লাখ লিটার তেল বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে, এবং অনেক জায়গায় তেলের খনির মতো পাওয়া গেছে। মানে দেখা গেছে যে একটা বাড়ির মধ্যে বিরাট ট্যাঙ্ক করে রেখেছে, সেখানে পাম্পে না নামিয়ে তেল সেই বাড়িতে আনলোড করে সেটা মজুদ থেকে উদ্ধার করা হয়েছে। এই জাতীয় আমাদের অসাধুতা তো এটা আমরা সমাজে এর অংশ এবং বাস্তবতা। ম্যানেজ করার জায়গাটাতে যেটা মন্ত্রীরা বারবার যেটা বলছেন, সেটা বলছেন যে আমরা তো আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, কিন্তু পেনিক বাইং যেটা, সেটার কারণে এ ধরনের সমস্যাটা হচ্ছে। কিন্তু আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে হুট করে তো বাংলাদেশে গাড়ি যানবাহন ডবল হয়ে যায় নাই, তাই না? আর তেলের চলা গাড়ি এমন না যে এই সময়ের মধ্যে অনেক বেড়ে গেছে বা অনেক বেশি চলছে, তাও কিন্তু না। তো তাহলে এই সংকটটা যদি তেলের স্বাভাবিক সরবরাহ থাকে তাহলে এই সংকট হওয়ার কথা না। রিয়েলিটি হচ্ছে, আমি যেটা, এটা সরকার পক্ষ থেকে স্বীকার করছে না, কিন্তু অনুমান করি যেটা, সেটা হলো যেখানে এই যে মধ্যপ্রাচ্য যুদ্ধটির একটি অনিশ্চয়তা এখনো পর্যন্ত বিদ্যমান আছে। তো কতদিন আমাদেরকে এই তেল নিয়ে সমস্যার মধ্যে থাকতে হয়, এই কারণে সরকার সতর্ক। এই সতর্কতার জায়গা থেকে ডিপো থেকে তেল সরবরাহ আগের থেকে অনেক কমিয়ে দিয়েছি। এই বাস্তবতাটা, এই কথাটা সরকারের পক্ষ থেকে পরিষ্কার করে বলে ফেললে আমার মনে হয় ভালো হয়, কিন্তু এই কথাটা বলা হচ্ছে না। কি কারণে বলা হচ্ছে না? যে সরকার স্বাভাবিক দেখাতে চাচ্ছে, কিন্তু এই দায় তো এই সরকারের না, এটা বৈশ্বিক পরিস্থিতি। সারা বিশ্বব্যাপী এই যুদ্ধের কারণে তেলের এই সংকটটা তৈরি হয়েছে, এবং এটার জন্য সরকারের উপর মানুষ ক্ষুব্ধ হওয়ার বা খুব বেশি সরকারের এটার জন্য খুব বেশি চাপে পড়ার এমন কোনো বিষয় জড়িত নয়। সরকার যদি পরিষ্কারভাবে বলে ফেলতো যে আপনারা একটু এখন কৃচ্ছ্রতা সাধন করেন, আগে যা নিতেন তার চাইতে, আগে যা গাড়ি নিয়ে যেভাবে বের হইতেন তার থেকে, এটা প্রথম দিকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বলেছেন, ইভেন মন্ত্রীদেরকে পর্যন্ত তিনি বলেছেন যে আপনারা কাছাকাছি যারা
থাকেন তারা দুইটা গাড়িতে দুইজন এক গাড়িতে আসবেন, দুইজনে দুই গাড়ি নিয়ে বাইরে হওয়ার দরকার নাই। ইভেন আমরা দেখেছি যে তিনি যখন এই যে নয়াপল্টনে আসলেন নিজস্ব পার্টির কার্যালয়ে, সেখানে কিন্তু মন্ত্রী এমপিদেরকে একটি বাসে করে তারা এসছেন বলে উনি বলেছেন, অথবা তাদের নিজের পক্ষ থেকেই তারা একসঙ্গে 40টা গাড়ি না নিয়ে এসে একটা বড় গাড়িতে করে এসছে। এগুলো তো পজিটিভ, সরকারের পক্ষ থেকে পজিটিভ সাইন। তো এই জায়গাগুলো কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। কিছু অসাধু লোক, বিশেষ করে মোটর সাইকেল যারা চালায়, বাইক যারা চালায়, তাদের মধ্যে একটা প্রবণতা আছে যে তারা ট্যাঙ্কিটা ফুল করে নিয়ে এটা উচ্চ দরে, যারা গাড়ি বিলাস আছে তাদের কাছে হয়তো 10 লিটার বিক্রি করে দিচ্ছে ডবল দামে। এরকম পরিস্থিতি আমিও একদিনে পড়েছিলাম। আমার দীর্ঘ 8-9 দিন পরে গাড়ি বের করার পর একটা জায়গায় এসে আটকে গিয়েছিলাম, আমাকেও বাধ্য হয়ে 1 লিটার তেল 200 টাকা দিয়ে কিনতে হয়েছে। আজকে আপনার প্রসঙ্গত শেয়ার করে রাখি। তো সেই এই বাস্তবতার মধ্যেই আমরা আছি। মেশাবাতুত ভাইয়া শুনছিলেন, আপনার কোনো বক্তব্য আছে? না, এটাই ওরাই তো সঠিক বলেছে। মানে কেউ কেউ তো তেলের বিষয়ে যে সারা দেশে এটা করছে। সো একটাই ওনার অবজারভেশন, যেটা হচ্ছে যে সরকার হয়তো প্রকৃত চিত্রটা আর একটু খোলামেলাভাবে বলতে পারতো। মানে এটা সরকারের দায়ও না, কিন্তু সরকার কেন বলছে না, এবং এই হিডেন সিক এই বিষয়টা ভবিষ্যতে কোনো সমস্যা তৈরি করবে কিনা, জনমনে আস্থার সংকট তৈরি করবে কিনা, এরকমই তো প্রশ্ন। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, না, এটা সরকার আসলে তো মানে খোলামেলা বলছে না তা না, খোলামেলা বলছে। তারপরও হয়তো কেউ কেউ আশা করে, মানুষ আশা করে আরও বেশি অবারিত করে বলা আর কি, সেটা হয়তো বলবে, আর একটু সময়ের অপেক্ষা করছে। আমি একটু আপনাকে বুঝতে চাই যে আপনার কাছ থেকে সংসদ অধিবেশন মুলতবি আছে, এবং সংসদের যে কয়টা দিন আপনারা পার করলেন, বিশেষ করে বড় একটা দায়িত্ব ছিল 133টি অধ্যাদেশের ভাগ্য নির্ধারণ করা, এবং এটা নির্ধারণ করতে গিয়ে বিরোধী দল তো বটেই, সমাজের অন্যান্য অংশ থেকে বেশ কিছু সমালোচনা সরকারি দল বা আপনাদের উপরে এসছে, এবং তাতে করে অনেকেই মনে করছেন যে আপনারা কি আপনাদের যে অঙ্গীকার বা অভ্যুত্থানের যে স্পিরিট, সেখান থেকে সরে যাচ্ছেন কি না? না, প্রশ্ন ওঠে না, কারণ অভ্যুত্থান, গণ অভ্যুত্থান বা আমরা যে 18, 17, 16, 17 বছর ধরে যে টর্চার নির্যাতিত হয়েছে, এটা তো আমাদের সারা শরীরে লেগে আছে। কষ্টটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়ে জমাট আছে। অতএব আমরা বা বিএনপি বা সরকার এটা ভুলার কোনো সুযোগ নাই, কারণ নাই। আমরা গণ অভ্যুত্থানের স্পিরিটের থেকেই অধ্যাদেশগুলা বাস্তবায়ন করছি বা জুলাই সনদ বাস্তবায়ন করব। এখানে প্রশ্ন হলো, মানুষ ম্যান টু ম্যান ভেরি করে, দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। এখন বিরোধী দল যেভাবে বলছে বা বাইরে কিছু লোক যেভাবে চিন্তা করছে, আমরা হয়তো বাস্তবতার খাতিরে সেভাবে চিন্তা করতে পারছি না, কিন্তু আমাদের ডেস্টিনেশন তো এক জায়গায়। আমরা হয়তো ভিন্ন পথে যেতে চাচ্ছি, বা একটা মানে অধ্যাদেশ আসছে, সেখানে একটু মার্জিত, একটু পরিবর্ধন করে এটাকে মানে খুব অ্যাপ্রোপ্রিয়েট করে আমরা এগুলোকে পাশ করার চেষ্টা করছি, সরকার করছে। তো সেইটা কোনো দোষের কিছু দেখছি না, মূল স্পিড থেকে সরে যাওয়া হচ্ছে না, বরঞ্চ ওই স্পিডটাকে লালন করে আমরা যেদিকে যাচ্ছি সেটাকে আরও পোক্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে। আইনগতভাবে যাতে কোনো জটিলতা না থাকে, আইনি ভিত্তিটা যেন মজবুত হয়, সেই দিকটা মাথায় রেখে অধ্যাদেশগুলো বা জুলাই আন্দোলনের স্পিডটাকে আমরা ধারণ করছি, কাজে লাগানোর চেষ্টা করছি। মিস্টার আবদুল্লাহ কি মনে করেন, অভিযোগকারীরা সঠিক নাকি আপনি মিস্টার ওয়াদুদ ভুঁইয়ার কথা কনভিন্স? আমি দুই দিকের মাঝামাঝি একটা চিন্তা করতে চাই। সেটা হচ্ছে যে ধরুন আমরা তো 133টা অধ্যাদেশ নিষ্পত্তি করতে গিয়ে শেষ পর্যন্ত যেটা হয়েছে 20টি অধ্যাদেশের ব্যাপারে সরকার একটু ভিন্ন অবস্থান জানিয়েছে। এর মধ্যে আলোচিত অধ্যাদেশের সংখ্যা হচ্ছে 4টি, মূলত যে 4টি অধ্যাদেশ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। বাকি 16টি অধ্যাদেশের ব্যাপারে সরকার বলেছে যে এগুলো সংশোধিত আকারে আরও ভালোভাবে, আরও শক্তপোক্তভাবে নেক্সট অধিবেশনে
এই আইনগুলো নিয়ে আসা হবে, যদিও এগুলো এখন অকার্যকর, বাতিল হয়ে গেছে। এখন এটা তো সরকারকে আমাদেরকে বিশ্বাস করতে হচ্ছে, আমি বিশ্বাসও করতে চাই এই জন্য, কারণ এই বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যে দলটি এখন ক্ষমতায় আছে, এই দলটি গত 17 বছরে যে মূল্য দিয়েছে এটা কিন্তু অপরিমেয়। এটার একদম শীর্ষ নেতৃত্ব যিনি আজকে প্রধানমন্ত্রী, তিনি 17 বছর দেশে আসতে পারেননি, তাকে হত্যা চেষ্টা হয়েছে, এবং তার উপর যে জুলুম, তার পরিবারের উপর, তার ভাইকে হারাতে হয়েছে, তার নানিকে হারিয়েছেন এই সময়ে, দেখতে পারেন নাই মৃত্যুর সময়, তার মাকে যে পরিমাণ নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর, এগুলো এত তাড়াতাড়ি এই সরকার প্রধান ভুলে যাবেন বা এই দল ভুলে যাবে, এটা কি আমাদেরকে বিশ্বাস করতে হবে? বিশ্বাস করতে চাই না। তো সেই জায়গাটা জুলাই স্পিরিটের কথা যে জায়গায় বলা হচ্ছে, যারা বলছেন তাদের জায়গা থেকে তাদেরটা ঠিক আছে এজন্য, কারণ জুলাই স্পিরিটে যেটা ছিল যে আমাদের একটি সুশাসন থাকবে এদেশে, গণতন্ত্রটা নির্ভেজাল গণতন্ত্র থাকবে, ভোটাধিকারটা আমাদের এখানে আর কোনো দিন ভোটাধিকার হরণের পরিস্থিতি তৈরি হওয়ার কোনো স্কোপই থাকবে না। এবং বিশেষ করে উচ্চ আদালতের কথা আমরা যদি বলি, বাংলাদেশের শেখ হাসিনার কি ফেসিবাদ কায়েমের 4টা যদি আমরা খুঁটি ধরেন ফেসিবাদটাই একটা চেয়ার ফেসিবাদের আসন, এটার 4টা খুঁটি আমি ধরে, একটার মধ্যে ছিল উচ্চ আদালত, পুলিশ প্রশাসন একটা ছিল, নির্বাচন কমিশন একটা ছিল, এইভাবে যদি এর মধ্যে একটা খুঁটি হচ্ছে উচ্চ আদালত, আমরা বিচার ব্যবস্থাকে আমরা বলি, কারণ শেখ হাসিনা দুর্বিনীত হয়ে উঠছেন যখন বিচার ব্যবস্থাকে তার মতো করে ব্যবহার করতে পেরেছেন। কিভাবে তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা স্যাটেল ইস্যু কিভাবে তারা বাতিল করে দিল আদালতের গাড়ে ভর করে, এবং বাকি যত নিপীড়ন চালিয়েছে, বেগম খালেদা জিয়ার বাড়ি থেকে উচ্ছেদ করে দিল, সেটা কিন্তু সেই আদালতকে দিয়েই সেটা কিন্তু জায়েজ করলো। আমরা দেখলাম যে কিভাবে অত্যন্ত নগ্নভাবে আদালত সেখানে বলে দিল যে এখানে তার উচ্ছেদটা ঠিকই আছে। ব্যারিস্টার মওদুদ সেখানে ছুটে গিয়েছিলেন আদালত থেকে একটা নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে আসার জন্য, কিন্তু সেই আদালতে সেই ন্যায় বিচারটি পাননি। 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে কিভাবে তাকে টেনে হেঁচড়ে বের করে দিয়ে সেটা কেটে নিল, এটা কিন্তু আদালতকে কিন্তু শেখ হাসিনা অত্যন্ত নগ্নভাবে ব্যবহার করেছেন। এবং বিএনপির নেতাকর্মীদের যাদেরকে গুম করা হয়েছে তাদের বিষয়টা আদালতে গেলে সেখানে তুচ্ছ তাচ্ছিল্যভাবে মন্তব্য করা হতো, সেখানে কোনো প্রতিকার তারা পাননি। জামিন আপনি স্মরণ করে দেখবেন যে 2009 সালের আগে বাংলাদেশের ইতিহাসে কখনোই শীর্ষ পর্যায়ের কোনো নেতাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে এরকম উদাহরণ 2009 সালের আগে পাবেন না। এই শেখ হাসিনার সরকার আজকে সেটার ভুক্তভোগী, তারা যেটা দেখিয়ে দিয়ে গেছে সেটা কিন্তু এখন সেটা অনেকটা হালাল হয়ে গেছে। সেই চর্চা এখন সাবেক প্রধান বিচারপতিও রিমান্ডে যাচ্ছেন, সাবেক স্পিকারের জন্য এখন রিমান্ড চাওয়া হয়, এটা কিন্তু এই কালচারটা দেওয়া হয় নাই, কিন্তু চাওয়া হয়েছে। তো এই কালচারটা কিন্তু আওয়ামী লীগ করে গেছে। আগে কিন্তু এটা ভাবতেও পারে না এই লেভেলের কাউকে গ্রেপ্তারের পর তাদের রিমান্ড চাওয়া হবে, রিমান্ডে নেওয়া হবে। মির্জা ফখরুলের মতো একজন সজ্জন মানুষ, ক্লিনিকের মানুষ, তাকে মাসের পর মাস তাদেরকে জেলে রেখেছে, রিমান্ডে নিয়েছে। এই যে ডাক্তার শফিকুর রহমান যিনি বর্তমানে বিরোধী দলীয় নেতা, তাকে ডান্ডাবেড়ি পরানোর মতো অবস্থা তৈরি করেছিল তাদের শীর্ষ নেতা, তাকে শেষ পর্যন্ত না পড়াইলেও অন্যদেরকে এটিএম আজহার সহ অন্যদেরকে পড়িয়েছে। এই বিষয়গুলো কিন্তু এর আগে কল্পনাও করা যায়নি। তো সেরকম একটা কালচার তৈরি করার পরে এখন এটা বিএনপি এত তাড়াতাড়ি ভুলে গিয়ে সেই বিচার ব্যবস্থাকে আবার সেই রকম একটি ফেসিবাদী শাসন, এই বিএনপি তো আমি মনে করি বিএনপির জন্য একটা সিম্পল টিপস, সেটা হলো বিএনপি যদি ধরে নেয় আগামী 5 বছর পরে আমাদেরকে আবার বিরোধী দলের আসনে বসতে হবে, শুধু এইটুকু যদি মাথার মধ্যে রাখে তাহলে আমি মনে করি 80% সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ এই বিএনপি যদি আবার বিরোধী দলের আসনে বসতে হয় তখন যাতে এই আদালত যাতে তাদের বিরুদ্ধে আগের মতো সে নগ্নভাবে ব্যবহার না হয়, এই যে মানবাধিকার গুমের যে কালচার যাতে আবার ফিরে না আসে। বিরোধী দলে যখন কখনো যেতে হলে এবং গেলে যাওয়ার জন্য মানসিকভাবে প্রিপারেশন থাকা চাই, এই প্রিপারেশন থাকলেই দেশে সুশাসন থাকবে। তো এইটুকু যদি বিএনপির মাথার মধ্যে ঢুকে যে 5 বছর মেয়াদ আনতে আমাদেরকে আবার ওই পাশে গিয়ে বসতে হতে পারে, এটা যদি মাথায় থাকে তাহলে বাকি অর্ধেক সমস্যা আমি মনে করি এখানেই সমাধান হয়ে যাবে, যে যাতে আমরা ওই পাশে গেলে
আমাদের উপর যাতে এই নিপীড়নগুলো নেমে না আসে, আমাদের প্রতি যাতে 17 বছরের মতো সেভাবে গুম খুন অত্যাচার নিপীড়ন জেল জুলুম লাখ লাখ মামলা লাখ লাখ আসামি এই জায়গাটাতে যাতে আবার যেতে না হয়, এটা যদি মাথায় রাখে তাহলে আমি মনে করি এগুলোর ব্যাপারে সমাধান সহজ হয়ে যাবে। মিস্টার বদরুদ্দিয়া, জি, শুনছিলেন আপনি এই যে 133টি অধ্যাদেশ এবং সেটাকে কেন্দ্র করে ওনার কিছু অবজারভেশনের কথা উনি বলছিলেন। হ্যাঁ, বেসিক্যালি 30 কার্য দিবসের মধ্যে অন্তর্বর্তী সরকারের যে অধ্যাদেশগুলো ছিল, যে অধ্যাদেশ, যেমন ধরেন এই অধ্যাদেশটা নিয়ে, যেটা নিয়ে যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সচিবালয়, এটা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন উঠেছে। গুম সংক্রান্ত যে অধ্যাদেশ, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, যেগুলো একেবারেই খুবই স্ট্রাকচারাল ইস্যু এবং যেগুলো আসলে চেকস অ্যান্ড ব্যালেন্সের সঙ্গেও অনেকটা সম্পর্কিত। তো সেই জায়গাগুলোতে অনেকে হতাশ হয়েছেন। না, আমার মনে হয় হতাশ হওয়ার এখনো সময় আসেনি। এটার উপর তো আরও কাজ চলবে এবং এটা যেহেতু তাড়াহুড়ো করে 30 কার্য দিবসের মধ্যে এটা সম্পন্ন করা যায়নি সবগুলো, সেই হিসাবে আরও পোক্ত করে গণমুখী মানুষের সন্তোষজনক অসন্তোষের জায়গাগুলো বিবেচনায় রেখে সরকার এগুলোতে কাজ করবে বা ট্রেজারি ব্যাংকগুলোতে কাজ করবে। তো এটাতে আমি মনে করি হতাশ হওয়ার কিছু নেই বা অসন্তোষ হওয়ার কিছু নেই। মানুষকে, আমাদেরকে, জনগণকে, সবাইকে ভাবতে হবে যে বোদ্ধার সাইড চিন্তা করে ভাবতে হবে। একতরফা না ভাবাই ভালো। আর ভাই যেটা বলছেন সেটাও সত্য। আমাদেরকে সবসময় মাথা রাখতে হবে যে আগামী 5 বছর পরে আমরা কিন্তু বিরোধী দলে বসতে পারি। আমি যদি কোনো একটা আইনকে কালাকানুনে পরিণত করি, সেটা কিন্তু একসময় আমার জন্য কাল হবে। ওই আইনটা আমার উপরেই ভর করবে, আমার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। সেটাই উনি মাথায় রাখতে বলছেন। হ্যাঁ, এটা আমাদের মাথায় রাখা উচিত এবং আমি মনে করি আমরা আমাদের মাথায় আছে বা বিএনপি সরকারের মাথায় আছে। এমনি আপনার কি ধারণা সরকার কেমন পারফর্ম করছে, আপনাদের সরকার? মানুষ যেহেতু হ্যাপি না মানুষের মধ্যে আস্তে আস্তে একটু হতাশা তৈরি হচ্ছে? আসলে মানুষ মানে মানুষ যে উৎসাহ নিয়ে আপনাদেরকে ভোট দিয়েছে সেই উৎসাহটা ধরে রাখতে পাচ্ছেন কিনা এই যে প্রায় 2 মাস গেল? আসলে ওইটা ধরে রাখার বা মানুষের মধ্যে মানে একটা উৎফুল্ল তৈরি করার সময়টা এখনো আসেনি। এইটা একটা শিশু সরকার বলা যায়, মাত্র 1.5 মাস বয়স। এই বয়সের মধ্যে সরকার অনেক বেশি পারফর্ম করার টাইম পরিবেশ হয়নি, এখনো সেই সময় আসেনি। ধরেন সরকারকে এখন সারা দেশে সেট আপ করতে হচ্ছে। মনে রাখতে হবে আওয়ামী লীগের আমলে যে সেট আপটা সারা দেশে আছে, সিভিল আমলা থেকে শুরু করে সব জায়গায়, পুলিশ থেকে শুরু করে সর্বত্র, একটা চৌকিদার পর্যন্ত আওয়ামী লীগ বসিয়ে গেছে। তো ওগুলোর থেকে কিন্তু ইন্টারিয়াম বা অন্তর্বর্তীকালীন সরকার 18 মাসে খুব বেশি পরিবর্তন করতে পারেনি, সংসদ আনতে পারেনি। কোত্থেকে আনবে? সচিব কাকে বানাবে? সচিবটা তো সে আওয়ামী লীগের আমলের সচিব। সেই সচিব তো নতুন করে রাতারাতি সৃষ্টি করা যাবে না। একজন ডেপুটি সেক্রেটারি, একজন জয়েন্ট সেক্রেটারি তো আজকে তৈরি হবে না। একজন ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজি বা আইজি, একজন এসপি বা কিন্তু আমরা তো বা জনগণ তো চাইবে না যে আপনি বিএনপি সচিব বানান। না, আমি বিএনপির কথা বলছি না। সাধারণভাবে একটা ধারণা আছে যে আমলাতন্ত্রে যারা আছেন তারা আসলে তাদের চরিত্র বদল করতে খুব সময় নেয় না। তারা আজকে এক্সের পক্ষে গা ভাসিয়ে দিবে, মুহূর্তের মধ্যে তারা ওয়াইয়ের পক্ষে যেতেও তাদের সমস্যা হয় না। তো ওই চিন্তা না করে বরং তাদের দিয়েই আপাতত, যেহেতু আপনি নতুন কিছু করতে পারছেন না, বরং সেখানে যদি আপনি বিএনপি তৈরি করতে চান বা বিএনপি খুঁজতে যান, সেটা বরং অনেক ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে। না, আমি বিএনপি খোঁজা, অফকোর্স আপনি ধীরে ধীরে করবেন, আপনি আপনার কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনার লোকজনকে দিয়ে করতে হবে, সেটা ভালো হবে, কিন্তু সেটা একটু র্যাশনাল ওয়েতে করলে ভালো হয়। কারণ ইতিমধ্যেই বেশ কিছু নিয়োগ, বেশ কিছু জায়গায় লোকজন বসার নিয়ে নানা রকমের প্রশ্ন উঠতে শুরু করেছে। হ্যাঁ, এটা কিন্তু আমিও একমত বা বিএনপি সরকার এবং অনেক জায়গায় অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করেছে বলে অনেকে মনে করেন যে এটা না, এভাবে না করলেও হতো, দরকার ছিল না। আসলে এখনো বিতর্কের জায়গা বা সময়টা আসেনি। মানুষ তো আবেগের বশে বলছে, প্রত্যাশা যেহেতু বেশি ছিল সেই হিসাবে হয়তো বলছে, কিন্তু সময়ের পরিপক্কতা আসেনি। পরিপক্কতার জন্য সময় দিতে হবে সরকারের। এখন আমি বলছি না যে আপনি কি মনে করেন কতটা সময় দেওয়ার পরে আসলে সমালোচনা অন্তত করা যাবে? অন্তত 8-9 মাস সময় দেওয়া দরকার। 8-9 মাস সময়ের পরে সব ডিপার্টমেন্টে, সব সংস্থায় যখন সেটেল হবে, একটা দেশ তো প্রধানমন্ত্রী অথবা মন্ত্রিসভা এককভাবে চালায় না।
চালাতে হলে একদম সমস্ত ডিপার্টমেন্টগুলোকে কার্যকরী রোল প্লে করতে হবে। এখন প্রত্যেকটা ডিপার্টমেন্টে এখন কিন্তু হাত দিতে পারে নাই সরকার। এখন ধরেন কোনো একটা চিফ ইঞ্জিনিয়ার যে কোনো ডিপার্টমেন্টের, তার পরিবর্তন দরকার। তো চিফ ইঞ্জিনিয়ারকে বিকল্প চিফ ইঞ্জিনিয়ার তৈরি করার মতো সময় এখনো আসেনি। চিফ ইঞ্জিনিয়ার কোন আদর্শের মানুষ সেটা আমি বলছি না, পরিবর্তন দরকার। তো পরিবর্তন করা দরকার, তাহলে সেটা যদি না করে ওই ডিপার্টমেন্টের ডেভেলপমেন্ট ওয়ার্কিংটা একটু স্লো থাকবে। যেহেতু আমাদের দেশ 18 বছর একটা কালো সময় কাটিয়েছে, এরপরে 18 মাস 111-এর 18 মাস, এটাও কিন্তু একটা খুব ভালো সময় গেছে তা না। ওরাও কিন্তু খুব ভালো চালায়নি, এবং ওরা আরও কিছু ডিজাস্টার করে গেছে, আরও কিছু জিনিস নষ্ট করে দিয়ে গেছে। এই অবস্থা থেকে আপনার স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য অনেক পরিবর্তনের দরকার। পরিবর্তন করার মতো ওরকম মানুষ নাই বলতে আমি বুঝাচ্ছি, মানে রিয়েল অর্থাৎ নিরপেক্ষ দেশ পরিচালনার মতো লোকের একটু অভাব আছে। সেটা বিএনপি হইতে হবে, নট নেসেসারি। যদিও পৃথিবীর বিভিন্ন দেশে, আমেরিকার মতো দেশেও এক সরকার আসলে আরেক সরকারের চলে গেলে টোটাল সেট চেঞ্জ হয়ে যায়। তো সেটটা আমাদের দেশেও চেঞ্জ হওয়া বাঞ্ছনীয় না আমি মনে করি। 100% চেঞ্জ হওয়ার দরকার নেই। আর কিছু কিছু যদি আপনার বিশ্বস্ত লোক না হয়, আপনি কাজ করবেন কিভাবে? আমার বিশ্বস্ত লোক হইতে হলে তো সেটা আমার দলীয় হইতেই পারে হয়তো। মিস্টার আব্দুল্লাহ, আপনি শেষ করেছেন? শেষ। আপনার অবজারভেশন? হ্যাঁ, অবজারভেশন এটা তো অদূত ভাই যেটা বলেছেন যে অন্তত 7-8 মাস সময় দেয়া দরকার। তো 7-8 মাস সময় কেন, আমার মনে হয় 2 বছর সময় দিতেও মানুষ কুণ্ঠিত করে না। 5 বছরের জন্য যাকে নির্বাচিত করেছে তাদেরকে 2 বছর দেখতে সমস্যা তো নাই, কিন্তু সমস্যাটা যে জায়গায় হচ্ছে সেটা হলো যে শুরুর দিকে ধরেন সকালটা তারেক রহমান কিন্তু খুবই আলোকোজ্জ্বল সকাল দিয়ে শুরু করেছিলেন। আমি বলবো ভোরবেলাটা যদি আমি বলি, তিনি একদম দায়িত্ব নিয়েই বাংলাদেশের যে গতানুগতিক যে শাসন ধারা সেটা থেকে বের করে এনে তিনি সিম্পল জীবন যাপন করা শুরু করলেন। তিনি পতাকাবাহী গাড়ি ব্যবহার করলেন না। তিনি এমপিদেরকে প্রথম সবাই সিদ্ধান্ত নিলেন যে শুল্কমুক্ত গাড়ি নেবেন না, প্লট নেবেন না, সেই সিদ্ধান্তটা তিনি জানিয়ে দিলেন। তিনি সচিবালয়ে অফিস করা শুরু করলেন যাতে তার কাজ করতে সুবিধা হয়, কারণ তেজগাঁ একজন সচিবকে ডাকতে আসতে যেতে যে পরিমাণ কস্ট তার এবং প্রটোকল, এই বিষয়গুলো এড়ানোর জন্য তিনি সচিবালয় অফিস করলেন। এটা খুবই পজিটিভ দিক আমি মনে করি, যে তিনি মুহূর্তের মধ্যে চাইলেই 10 মিনিটের মধ্যে একজন সচিবকে কাছে ডেকে কথা বলতে পারছেন, একজন মন্ত্রীকে কাছে ডেকে সমস্যার সমাধান করতে পারছেন। এই বিষয়গুলো আপনি যদি বিবেচনা করেন এবং তার নির্বাচনী প্রতিশ্রুতি, অন্যান্য আমরা অতীতে কি দেখেছি, একটি সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য 100 দিনের একটা সময় নিয়ে তারপরে এগুলো বাস্তবায়নের দিকে যায়। একটা ভঙ্গুর অর্থনীতির মধ্যেও তিনি নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের, ফ্যামিলি কার্ড বলেন এবং অন্যান্য যেটা আমরা এই যে পয়লা বৈশাখের দিনে কৃষক কার্ড তিনি বিতরণ, খাল খনন কর্মসূচি কাজটি শুরু করেছেন। এই বিষয়গুলো দিয়ে খুবই আশাবাদের জায়গা তিনি তৈরি করেছেন। কিন্তু একই সঙ্গে কিছু কিছু জায়গায় পদক্ষেপগুলো নিয়ে এমনটা বিতর্ক তৈরি করা হয়েছে যে এই বিষয়গুলো কিন্তু চাপা পড়ে গেছে। আমি নিজেও লিখেছি তার এই বিষয়গুলোর প্রশংসা করে, আমি আর্টিকেল লিখেছি, কথা বলেছি এ ধরনের টক শোতে। কিন্তু সংসদ কেন্দ্রিক অহেতুক কিছু বিতর্ক, আমি যদি একদম শেষ বিতর্কটার কথা বলি, একেবারে কোনো প্রয়োজনই ছিল না। যেমন এই যে শুক্রবারে যেটা করা হলো, শুক্রবারে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের যে অধ্যাদেশটি ছিল, এই অধ্যাদেশটি এর ব্যাপারে বিরোধী দলের সাথে একটা বোঝাপড়া ছিল যে এতগুলো অধ্যাদেশ কোনো বিনা প্রশ্নে একদম ইনট্যাক্ট পাশ করে নেবে, এই ধরনের একটা জেন্টেলম্যান এগ্রিমেন্ট ছিল। সেই এগ্রিমেন্ট অনুযায়ী অন্য অনেকগুলোই করা হয়েছে, 1-2টা ব্যতিক্রম ছাড়া। কিন্তু এই জুলাই অধ্যাদেশ অত্যন্ত সেন্সিটিভ একটা ইস্যু। সেই জায়গাটাতে জুলাই জাদুঘরের যে অধ্যাদেশটা, জাদুঘর নিয়ে যে অধ্যাদেশটা, সেই অধ্যাদেশটাতে এই তিনটি সংশোধনী আনা হয়েছে। আমি মনে করি এটা অহেতুক চুলকিয়ে ঘা করার মতো অবস্থা। সেখানে কি করা হয়েছে, সেখানে 3টি ধারা, একটিতে বলা হয়েছে যে এটা পরিচালনা পরিষদের
প্রধান হবেন। আগে ছিল যে এই সেক্টরের জাদুঘর, সংস্কৃতি এবং সাহিত্য অঙ্গনের এই জায়গার একজন বিশেষজ্ঞ ব্যক্তিকে এখানে প্রদান করা হবে, সেখানে সংশোধন করে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর মধ্য থেকে করা হবে এবং সেখানে এই কমিটির ব্যাপারে, পদত্যাগের ব্যাপারে সেখানে একটি সংশোধনী আনা হলো, সেটাও বিতর্কের জন্ম দিয়েছে। আবার এই কমিটি থেকে সরকার চাইলে যে কাউকে যে কোনো সময় বাদ দিতে পারবে, এই ক্ষমতাটা সরকারের হাতে নেওয়া হয়েছে। আমি মনে করি এ ধরনের একটি প্রজেক্টের এ ধরনের ক্ষমতা সরকারের হাতে নিতে হবে, এই মানসিকতাটা কেন তৈরি হলো? এটা অপ্রয়োজনীয়, একদম অপ্রয়োজনীয়। কারণ বাংলাদেশের কালচার অনুযায়ী এই জুলাই জাদুঘরটা সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনেই থাকবে। কোনো মন্ত্রণালয়, প্রশাসনিক মন্ত্রণালয় যদি অধীনস্থ কোনো প্রতিষ্ঠানে কিছু চায়, হয় না, বাংলাদেশের বাস্তবতায় এটা অসম্ভব। যেই কোনো মন্ত্রণালয়ের যদি মন্ত্রণালয় চায় অধীনস্থ যে কোনো প্রতিষ্ঠানে যেই কোনো বিষয় মুহূর্তের মধ্যে যে কাউকে চাইলেই তো সেটা প্রজ্ঞাপন দিয়ে চেঞ্জ করে ফেলা যাচ্ছে এবং সেখানে যে কোনো নির্দেশনা এক্সিকিউট করা যাচ্ছে। তো এমন কি প্রয়োজন পড়লো যে একেবারে বিলটি পাশের মাত্র 30 মিনিট আগে একজন সংসদ সদস্যদেরকে দিয়ে 3টি সংশোধনী উত্থাপন করা হলো এবং সেটি সঙ্গে সঙ্গে পাশ করে ফেলা হলো এবং সেটাকে কেন্দ্র করে যে পরিমাণ সেখানে জুলাই আন্দোলনের সম্মুখভাগের নেতারা যেভাবে সরকারকে একহাত নিলেন এবং যেভাবে সরকারকে অভিযুক্ত করলেন, এই গালিগুলো, এই অভিযোগগুলো শোনার কোনো প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। তো এই যে অপ্রয়োজনীয় বিতর্কর জায়গা তৈরি করে কেন যে ভালো ভালো কাজগুলো যেগুলো করছেন, যেগুলো দিয়ে মানুষকে আশাবাদী করছে, যেগুলো মানুষ স্বাগত জানাচ্ছে, যেগুলো নিয়ে মানুষ স্বপ্ন দেখছে, যে স্বপ্ন দেখিয়ে এই সরকার ক্ষমতায় এসছে, তো তাহলে এই কাজগুলো কেন করা হচ্ছে? ইভেন যে গুম অধ্যাদেশ, এই গুম অধ্যাদেশটার আমার মনে হয় না কোনো বাতিল করার কোনো প্রয়োজন ছিল। মানবাধিকার অধ্যাদেশ, তথ্য কমিশনের যে সংশোধনীটা, এইগুলো যদি বিচারাঙ্গনের ব্যাপারে একটা জায়গায় আমি হয়তো অনুমান করি যে বিচারাঙ্গনের যে 2টি বিলের ব্যাপারে সরকারের মধ্যে এমন ভাবনা কাজ করে থাকতে পারে যে এখনই যদি নিম্ন আদালত এবং উচ্চ আদালতকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, নিজস্ব সচিবালয় দেওয়া হয়, তাহলে সেখানে যে ফ্যাসিবাদী শাসনে নিয়োগকৃত আওয়ামী লীগের সেই বিচারপতি মানিকের বৈশিষ্ট্যপূর্ণ যে বিচারক, এখনও প্রায় 70 থেকে 80% বিচারক এখনও রয়ে গেছে, তো তাদেরকে নিয়ে সরকার তাদেরকে বহাল রেখে এরকম স্বাধীনতা দিয়ে এটার ফলাফল কি হবে এ নিয়ে সরকারের মধ্যে একদম ধরনের আতঙ্কের জায়গা থাকতে পারে। এটা সরকার বলছে না, কিন্তু সরকার যদি বরং পলিটিক্যালি এই ধরনের একটি কথা বলে এই কাজটি বলতো যে এটা এখানে একটা জায়গায় এই বিচারাঙ্গনে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা আনা পর্যন্ত আমরা এই জায়গায় যদি এটা ব্যাখ্যা করে বলতো, তাহলে মনে হয় মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হতো। তো সেই 2টা বিল যদি আমি বাদও রাখি যে সরকারে এই দৃষ্টিকোণ থেকে আপাতত করেছে, যদিও সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা করা ঠিক হয় না, কিন্তু বাকি বিলগুলোর দুদক, গুম কমিশন, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, এই বিলগুলো এভাবে বাতিল করার মধ্যে সরকারের অর্জনের আমি কোনো কিছু দেখি না। এখানে কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার বিশেষ কোনো যৌক্তিক কারণ আমি দেখি না। ভাইয়া, আমি আব্দুল্লাহ ভাইয়ের একটা জায়গায় আমি গিয়ে আমার একটু ভিন্ন মত আছে। যেমন ধরেন, আর সবগুলো ঠিক আছে, উনি তো বলছেন, প্রপারলি বলছেন, প্রথমত সাংবাদিক মানুষ, তাছাড়া ওনার বক্তব্যের মধ্যে উনি যে বর্তমান গভর্নমেন্টের যে সমস্ত পজিটিভ দিক তুলে ধরেছে, এগুলো আমার কথাটাই উনি বলছেন এটা আমাদের জন্য এটা সুখবর বা পাওয়ার কথা। আমার দায়িত্বটা উনি পালন করছেন, তো এটা সুন্দর, আমরা এটা পেশাজীবীর থেকে এটা পাচ্ছি। তাহলে সেই হিসেবে সরকার হিসেবে বিএনপির বর্তমান সরকারের আমাদেরই প্রশংসনীয় আমরা কাজের মূল্যায়ন পাচ্ছি ওনার বক্তব্যে। একটা জায়গায় যে বলছেন যে জুলাই জাদুঘরের যে বিলটা বা অধ্যাদেশটার এখানে যে পরিবর্তনগুলো সংযোজন করেছে বা যে বিষয়টা, একটা প্রতিষ্ঠানকে কে চালাবে এটা তো ব্যাক টার্মে রাখতে পারে না। এই প্রতিষ্ঠানটা কে চালাবে? যে অন্তর্বর্তীকালীন সরকার বলল যে জুলাই জাদুঘর প্রতিষ্ঠানটি চলবে একটা বিশিষ্ট বা বিশেষ পরিপক্ষ এই লাইনের পারদর্শী লোক দিয়ে পরিচালনা করাবে, গুড, কিন্তু এটা কোন ক্রাইটেরিয়াতে চলবে? এটার লজিস্টিক সাপোর্ট কারা দেবে? এটার ম্যান পাওয়ার কারা দেবে? স্টাফ কারা দিবে? ধরেন
এটা চলবে কি? সেগুলো কিন্তু আছে অধ্যাদেশে, সরকারই দিবে, এগুলো সবই সরকারই দিবে। এক কথায় শুধুমাত্র পরিচালনা কমিটির সভাপতির ক্ষেত্রে বলা হয়েছে যে এই সেক্টরের বিশেষজ্ঞ ব্যক্তিকে সেখানে সভাপতি করা হবে, কিন্তু এটা পূর্ণাঙ্গ তো সেটা অন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে আছে, অন্যান্য সাংস্কৃতিক মন্ত্রণালয়েরই অন্য প্রতিষ্ঠান, শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, এসব ক্ষেত্রে কিন্তু সেই সুযোগটাই রাখে না। হাজার থাকুক, কিন্তু এই সংস্কৃতি জাদুঘরের পরিচালনা কিভাবে হবে, প্রশাসনিক নির্বাহী আদেশ কাজগুলা কারা করবে, এগুলো যদি ঠিক না হয়, অর্থ কোত্থেকে আসবে, নিয়োগ করতে হবে, ওখানে একটা অনিয়ম হলো, একটা দুর্নীতি হলো, অব্যবস্থাপনা হলো, সেটা শাস্তি কে দিবে? সেই জন্য ওগুলো নিয়ে সমস্যা আছে বলেই সরকার ওখানে কিছুটা পরিবর্তন এনেছে। সমস্যা আছে, নিয়োগ কারা দিবে, পরিচালনা কে করবে, শাস্তি কে দিবে, সবই সাংস্কৃতিক মন্ত্রণালয় করবে, ওই কথাটাই শুধু উল্লেখ করেছে, আর বেশি কিছু না। সাংস্কৃতিক মন্ত্রণালয় করবে মানে সরকার করবে, সাংস্কৃতিক মন্ত্রণালয় সরকার করবে বা মন্ত্রণালয় করবে, মানে ওইখানে একটা লিঙ্ক আপ করে দিয়েছে। ওটা যেখানে একটা মানে চেইনটা, সুতোটা ছেঁড়া ছিল, সংযোগ ছিল না, এই সংশোধনীতে পার্লামেন্টে সংযোগটা স্থাপন করে দিয়েছে। এটা আমি খুব বেশি অন্যায় কিছু দেখছি না। এখন বিরোধী দল তো একটা উপলক্ষ খুঁজছে, কোনো কিছু থাকুক বা না থাকুক, যেহেতু আওয়ামী লীগের বিরোধী দল না, আওয়ামী লীগের বিরোধীদের সময় এমপিরাও কথা বলতে ভয় পেয়েছে, ফেসবুকে পর্যন্ত লেখার কোনো সুযোগ হয়নি। এখন তো এমপিরা মনে করতেছে যে, বিরোধী দল মনে করতেছে আমরা স্বাধীন, আমরা যা খুশি তা বলবো, যা খুশি তা করবো, করতেছে। সরকার এটা হজম করতেছে। দেখুন, এই মৌলবাদীরা যা বলবে তা যদি আপনি সাপোর্ট করেন, তাহলে কিন্তু দেশটাই কিন্তু মৌলবাদীদের কাছে ছেড়ে দিতে হবে। এখানে মৌলবাদ আসলো কোত্থেকে? মৌলবাদ অবশ্যই আমরা আলোচনা করছি, এটা এখানে তো মৌলবাদের কোনো বিষয় নাই। অবশ্যই আছে, আমাদের বিরোধী শিবিরে মৌলবাদ দাঁড়িয়ে আছে, সেটা আমাদের বিরোধী শিবিরেই তো বসে আছে মৌলবাদ। এই মৌলবাদ ওদের ভিতরে তো সব, মানে সারাক্ষণ তো ওরা মৌলবাদের ধ্যান ধারণা, যদিও হয়তো ওইভাবে ডাইরেক্টলি 20 বছর সংসার করেছেন, সংসার করেছি বলে তো তাকে চিনেছি, এরা 16 আনা মৌলবাদ। সংসার না করলে তাকে চিনতাম না। এরা যে মুখে ভিতরে আর বাইরে, যদি আওয়ামী লীগ থাকতো হয়তো একই সংসারেই থাকতেন আমার ধারণা। আওয়ামী লীগ যদি প্রতিদ্বন্দ্বী, সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা, থাকতাম কি থাকতাম না। অনেক সময় শত্রুর সাথে আপোষ করতে হয়, শুধু রাজনৈতিক অঙ্গনে না, সামাজিক অঙ্গনেও শত্রুর সাথেও উঠা বসা করতে হয়, মেলামেশা করতে হয়। সেই হিসেবে এরা মৌলবাদ, এটা আমরা বুঝতে পেরেছি তো 20 বছর সংসার করাতেই, 18 বছর করাতেই। এদেরকে তো একসাথে আপনার সাথে আমি যদি না মিশি, না থাকি, না চলি, আমি তো আপনার গুণটা দোষটা জানবো না। অতএব এরা যে দেশের জন্য কত ক্ষতিকর, এদের ইচ্ছাটাকে যদি আপনি সমর্থন করেন আবেগের বশেও কোনো কারণে, তাহলে কিন্তু দেশের জন্য ভয়াবহ পরিণতি আসবে। আমি এখানে বিরোধী দলকে বা জামাত ইসলামকে ডিফেন্ড করার জন্য আমি এখানে আমি তাদের সাথে আমার কোনো সম্পর্ক, দূরতম সম্পর্কও নাই। সেই ডিবেটে যেতে চাচ্ছি না, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম এবং জুলাই জাদুঘরের কাঠামোটা নিয়ে আমরা আলোচনা, আপনাকে সেই জায়গায় দায় করছি না, মানে ভেক্টর মেয়ে ওভারঅল বলছি। আপনার কথা সূত্র ধরে হয়তো বলার সুযোগ হয়েছে, বলছি আপনি যে ওদের সাথে একমত বা ওদের সাথে ভিন্নমত তা বলছি না। আপনি দেশের একজন পেশাজীবী সম্মানিত ব্যক্তি, আপনি তো যেটা সাদা চোখে যাই দেখেন তাই বলতে হবে, যেটা ন্যায় ন্যায়কে ন্যায়, কালোকে কালো, সাদাকে সাদা বলতে হবে। তো আমিও কাউন্টারে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে এদেরকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। তো ওরা যেটা চাচ্ছে প্রত্যেকটা বিষয়ে, তারা যে ধরেন জুলাই সনদ বাতিল নিয়ে তারা যে বাহানাগুলো শুরু করছে, এটা তো মৌলিক পথগত পার্থক্য। কোন পথে আমরা বাস্তবায়ন করব? বিএনপি বা সরকার কিন্তু 100 বার বলছে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, এবং বিলিভ করেন যে এটা বিএনপি বা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। এই জুলাই আন্দোলনে, জুলাই সনদে আমাদের রক্ত জড়িত, আমাদের ঘা জড়িত। এটার সাথে যদি কেউ বেইমানি করে, আমরা নিজেরাই তো থাকবো না। যারা আমরা এত বছর কষ্ট করেছি, আমরা জেল খেটেছি, আমরা মায়ের খেয়েছি, নির্যাতিত হয়েছি, বাড়িঘর ভাঙচুর হয়েছে, স্বজন হারিয়েছি, সেই আওয়ামী লীগের আপনি কতটা সাফার করেছেন সেটা আমি জানি, আমি কতটা করেছি সেটা আপনি জানেন কিনা আমি জানি না। 27 মামলা নিয়ে, হামলা নিয়ে, গাড়িতে বোমা হামলা সহ কি হয় নাই, এবং পুরো 11 বছর টানা বেকারত্ব, মানে সকল যোগ্যতা থাকা সত্ত্বেও বেকার থাকতে হয়েছে,
সংবাদপত্র বন্ধ করে দিয়েছে। তো এই সাফারার তো আমরাও, আর আপনারও যে কষ্ট করেছেন, আপনি হিল ট্যাক্সের সবচেয়ে জনপ্রিয় একজন নেতা হওয়া সত্ত্বেও আপনার বাড়িতে আপনি যেতে পারেন নাই, 17 বছর আপনার বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং কিভাবে আপনাকে জেলে রেখেছে, আপনার সাজা দিয়েছে, কি করে নাই। তো সুতরাং এগুলো যদি আমরা ভুলে না যাই, সেই কথাটাই বলছি যে আবারও যাতে সে ধরনের পরিস্থিতির মুখে পড়ে আমাদের যাতে এই সুযোগগুলো আমরা না রাখি যে সে ধরনের ফেসিবাদ আবার ফিরে আসুক, সেই সুযোগগুলো ফেসিবাদের কাঠামোটা যাতে আমি ফিরে একটু আসতে না আপনার পারে। কাছ থেকে বুঝতে চাই, এটাও কারেকশনের জন্য, যে আপনার চোখে এই সময়টাতে সরকারের আপনি একটা উল্লেখ করেছেন যে প্রধানমন্ত্রীর সূচনা, ব্যক্তিগতভাবে তিনি যেটা করেছেন সেটাকে সাধুবাদ জানিয়েছেন, কিন্তু ওভারঅল এই যে মন্ত্রণালয়গুলো, মন্ত্রীবর্গ, সচিববর্গ, মানে কোন জায়গাগুলো মনে হয়েছে যে খুবই ইতিবাচকভাবে এগোচ্ছে, আর কোন জায়গা আপনি মনে করছেন যে খুবই নেতিবাচক, যেগুলো আসলে হওয়া উচিত ছিল না, উচিত হয়নি? কারণ লেসন তো সবারই সেভাবে হয়েছে। চুলসেরা বিশ্লেষণের জন্য আসলে অন্য ধরনের আরেকদিন প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারে। তবে But এখন আমি দৃশ্যত যেটা বলতে পারি যে প্রধানমন্ত্রী তারেক রহমান যেই গতিতে এগুচ্ছেন, তার মন্ত্রী পরিষদের অন্য সদস্যরা সেই গতিতে এগুতে পারছেন না। যেমন আপনি যদি বলেন যে সড়ক মন্ত্রী একটা সেন্সিটিভ মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের মন্ত্রী যেভাবে কথা বললেন, এটা দিয়ে একটা অহেতুক একটা বিতর্ক কিন্তু তৈরি করে দিয়েছে, যে সেখানে চাঁদাবাজিকে তিনি বলেছেন একটা সমঝোতার ভিত্তিতে হলে সেটা চাঁদাবাজি না। এই জাতীয় কথাগুলো বলে কিন্তু সরকারকে একটা বিতর্কের জায়গায় নিয়ে যাচ্ছে। বাস্তবতা হচ্ছে কি, এই প্রশাসনের সাথে আমারও কিছুদিন ছোট্ট জায়গা থেকে কাজ করার সুযোগ হয়েছে। এখন প্রশাসনের যারা সচিব বলেন, অতিরিক্ত সচিব বলেন, যাদেরকে এখন প্রমোশন দিয়ে সচিব করা হচ্ছে, পরিবর্তন করা, ম্যাক্সিমাম পরিবর্তন করা হয়েছে এরই মধ্যে, কিন্তু পরিবর্তন করে যাদেরকে বসানো হয়েছে তাদেরও যদি ব্যাকগ্রাউন্ড দেখেন, গত 17 বছরে তারা কিন্তু শেখ হাসিনার আস্থাভাজন বিশ্বস্ত হিসেবেই তারা ডিএস থেকে হয়তো জয়েন্ট সেক্রেটারি হয়েছে, জয়েন্ট সেক্রেটারি থেকে এডিশনাল সেক্রেটারি হয়েছে, তারা কিন্তু ব্লেসিংসের মধ্যে থেকেই তারা কিন্তু এই পর্যায়ে এসছে। এখন তাদেরকেই আপনি পরিবর্তন করলে তাদের কাউকেই কিন্তু আপনি বসাতে হচ্ছে, এবং তারা আমলাতন্ত্রের সম্পর্কে নতুন করে আপনাকে ধারণা দেওয়ার কিছু নাই। আমি একজন সচিব সেখানে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে মন্ত্রীর কাছে গিয়ে তিনি বলছেন, আমি একটা উদাহরণ দিই, তিনি বলছেন যে আমি 29 বছর যাবৎ আমি বঞ্চিত, আমি এই সেই, কিন্তু আমি জানি তিনি গত শেখ হাসিনার পুরো সময়ে তিনি প্রাইজ পোস্টিংয়ে ছিলেন, বিশ্ব ব্যাংকের 5 লক্ষাধিক টাকার মানে স্যালারি ড্র করেছেন, এবং নিয়মিত তার সমস্ত পদোন্নতিগুলো হয়েছে। কিন্তু এখন তিনি এমনভাবে বিগলিতভাবে তিনি বলছেন যে 29 বছর যাবৎ আমি বঞ্চনার শিকার। এখন এগুলো তো তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর পক্ষে যাচাই করা সম্ভব হচ্ছে না। আর প্রধানমন্ত্রীর পরে যারা এই জায়গায় বাকি যারা আছেন, এগুলো চেক করে প্রধানমন্ত্রীকে জানাবেন। তাদের আবার নানান দুর্বলতা থাকে এদের প্রতি, যে এদেরকে নানানভাবে তাদেরকে তুষ্ট করে, নানানভাবে তাদেরকে খুশি করে, যাতে প্রধানমন্ত্রীর কাছে আসল চিত্রটা যাতে না যায়, এই জাতীয় এটা বাংলাদেশের এটা একটা প্র্যাকটিস। তো সুতরাং প্রধানমন্ত্রী একার পক্ষে প্রত্যেকের ডিএনএ টেস্ট করা তার সম্ভব না, জানা সম্ভব না যে তিনি গত 15 বছর কি সুখে ছিলেন না দুঃখে ছিলেন, বঞ্চিত হয়েছেন না তিনি প্রাইজ পোস্টিংয়ে ছিলেন, এটা প্রধানমন্ত্রীর পক্ষে জানা সম্ভব না। কিন্তু তার নিচে যাদের উপর প্রধানমন্ত্রী নির্ভর করে সিদ্ধান্তটি দিচ্ছেন যে অমুককে অমুক মন্ত্রণালয়ে, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে হয় দেয়া হোক, না হলে বহাল রাখা হোক, এই সিদ্ধান্ত যে প্রধানমন্ত্রীকে কাছ থেকে নেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রীকে আসল চিত্রই হয়তো দেয়া হচ্ছে না, যে তিনি গত 15 বছরের সুবিধাভোগী একজন। তিনি তার ছাত্র জীবনে তিনি ছাত্রলীগ করেছেন, এটা গোপন করে বলা হচ্ছে, স্মৃতিচারণ করছে যে আমি ছাত্রদলের অমুক নেতার যখন বক্তৃতা করছিলেন আমি বিমোহিত হয়ে তার সামনে বসে তার বক্তৃতা শুনতাম, আমি এ ধরনের গল্প কিন্তু ছাড়া হচ্ছে। তো এগুলো কিন্তু আমরা কিন্তু কাছে থেকে আমরা এগুলো দেখার আমাদের সুযোগ হচ্ছে, এগুলো দেখে বিস্মিত হই, এর বেশি তো কিছু করার নাই। এখন আমরা গত 15 বছর ধরে 16 বছর ধরে রাজপথে লড়াই করে সংগ্রাম করে, এখন বরং এগুলো যদি বলতে যাই আমাদেরই নানান ধরনের ট্যাগ দিয়ে কিভাবে ফ্রেমিং করা হবে, এই ধরনের প্রবণতা দেখে মানে দেখতে হচ্ছে আর কি বাস্তবতা। তো সুতরাং এই বাস্তবতা থেকে বাংলাদেশের মতো দেশে প্রশাসন যন্ত্রকে কবজা করার জন্য নানানভাবে প্রশাসনে যারা আছে তাদেরকে সুবিধাভোগী তৈরি হয় সঙ্গে সঙ্গে, এবং তারা দেখবেন যে তারা নিজেদেরকে খুবই ঘনিষ্ঠ প্রমাণ করার জন্য হেন কোনো
মানে পদ্ধতি নাই, হেন কোনো কৌশল নাই যেটা তারা অবলম্বন করে না। এবং একজনের পক্ষে এগুলো যাচাই বাছাই করে পরখ করা, সত্য মিথ্যা সাদা কালো, এটা একজনের পক্ষে পরখ করা সম্ভব না। কিন্তু তার চারপাশে যদি বিশ্বস্ত লোকজন না থাকে, নির্ভরতার জায়গা যদি না থাকে, তিনি যদি এটুকু পরখ করতে হবে যে আমি যার উপর নির্ভর করছি সে আসলে পরীক্ষিত কিনা, আমার কাছে সে যেটা বলছে তার মধ্যে তার কোনো মতলব আছে কিনা, এই জায়গাগুলো যদি পরখ করতে না পারেন তাহলে ভুল হওয়ার সমূহ আশঙ্কা থাকে। সেই ভুলই কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে। আমরা যদি যেই বিষয়গুলো নিয়ে বিতর্ক হয়েছে, যেমন যদি আমি ক্রিকেট বোর্ডের কথা বলি, এখানে কি খুব বেশি প্রয়োজন ছিল এ ধরনের একেবারে 5 জন মন্ত্রী বা তাদের সন্তানদেরকে মানে এখনই এভাবে বসিয়ে দেওয়ার? তাদের ক্রিকেটের ব্যাকগ্রাউন্ড কি? এদের অনেকের সাথে আমাদেরও ভালো সম্পর্ক, আমাদের বন্ধু পর্যায়ের অনেকে আছেন যাদের সন্তানরা সেখানে। কিন্তু তাই বলে বার্তাটা আপনি কি দিলেন জনগণের কাছে? বাংলাদেশের মানুষ কিন্তু আপনি যদি একেবারে 3 বেলা পোলাও কোরমা দিয়েও খাওয়ান, কিন্তু এটা ভুলতে আবার মানুষের ক্রিকেটের সঙ্গে এক ধরনের ইমোশনও জড়িত আছে। এই জায়গাটাতে কিন্তু মানুষ দেখবেন যে মুহূর্তের মধ্যে সেটা ভুলে যেতে কিন্তু মানুষ চায় একটা সত্যিকারের নির্ভেজাল একটা গণতান্ত্রিক পরিবেশ চায়, বাক স্বাধীনতা চায়, এবং তারা দৃশ্যত একটা সুশাসনের মধ্যে আছে এটা বুঝতে চায়। এই জায়গাটা যদি ঠিক না করে আপনি যদি যতই তাদেরকে সুখে শান্তিতে রাখার প্রয়াস চালান না কেন, এগুলা মুহূর্তে কিন্তু আমরা অতীতে দেখেছি বহু সরকার অনেক বড় বড় উন্নয়ন অবকাঠামো অনেক কিছু করে তাদেরকে আস্থা করে ফেলার সময় মানুষগুলো একবারও ভাবে নাই যে এই লোকটার দ্বারাই আমি এই ভালো কাজ করেছি। এগুলোকে মাথায় রেখে সবকিছু মিলেই কিন্তু একটা সুশাসনের জায়গা তৈরি করতে হবে। মিস্টার বদরুদ্দোজা ভাইয়া। জি, আব্দুল্লাহ ভাই যেটা বলছে, সুযোগ সন্ধানীরা সবসময় সুযোগ খুঁজে। আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি, এরশাদের আমলে দেখেছি, বা অতীতের যে কোনো সরকারের আমলে দেখেছি, সুযোগ সন্ধানী আমলারা বা কর্মকর্তারা বিভিন্ন পেশারই হতে পারে, তারা যেভাবে নিজেদেরকে মানে প্লেস করে, সরকারগুলো বা দায়িত্বশীলরা অনেক সময় ভুলে যায় যে আমি একটা সুযোগ সন্ধানীকে জায়গা করে দিচ্ছি। এই ব্যাপারে আমি একমত যে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমরা সতর্ক থাকা জরুরি। যদি সতর্ক আমরা না থাকি, এই যে সুবিধাভোগীরা যদি বলে আমি সুবিধা বঞ্চিত বলে আমাদেরকে হিপনোটাইজ করে ফেলে, আমাদেরকে ব্যবহার করে ফেলে, তাহলে এটা জাতির জন্য, আমাদের জন্য বা দলের জন্য, সরকারের জন্য এটা শুভকর হবে না, সুখকর হবে না। এটা কিন্তু আমি মনে করি আমাদের নেতা তারেক সাহেবও বিশ্বাস করে। এখন আমাদের দায়িত্ব হলো আমরা ওনাকে বুঝিয়ে দেওয়া, শুনিয়ে দেওয়া, বলা যে এই লোকটা কিন্তু সুবিধাভোগী ছিল, স্বৈরাচারের, ফ্যাসিস্টের। এই লোকটাকে সুযোগ দেওয়া ঠিক হবে না। এই লোকটা কিন্তু আন্দোলনের কোথাও ছিল না। এই যে নারী সংরক্ষিত নারী এমপি হবে, সেখানে কিন্তু অনেক ভুল হতে পারে পছন্দের। সে জায়গায় আমাদেরই দায়িত্ব সরকারকে গাইড করা, এবং আমরা যারা মন্ত্রী আছে, আমাদের এমপি আছে, বা আরও যারা দায়িত্বশীল আছে, তাদের ধরিয়ে দেওয়া যে মাঠে কারা ছিল, মাঠে কারা ছিল না, আন্দোলন সংগ্রামে ত্যাগী কারা, নির্যাতিত কারা, এটা কিন্তু আমাদের ধরিয়ে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে। সেইভাবে ঠিক আমাদের আমলাতন্ত্র বলেন, প্রশাসনিক যন্ত্র বলেন, এই জায়গাগুলো তো আমাদের কিছু কাজ করা দরকার। যে আব্দুল্লাহ ভাই বললেন না, যে মুখোশধারী কিছু দুষ্ট শ্রেণী তারা হিপনোটাইজ করে ফেলছে, বলবাল পাল্টাই ফেলতেছে, এটা চেষ্টা করবে। এটা ইতিহাসে নজির, এটা আছেই, প্রচুর নজির আছে ইতিহাসে। ঐতিহাসিকভাবে এই জাতীয় স্বভাবের মানুষের স্বভাবসুলভ একটা প্রক্রিয়া। তা আমাদের অতীত ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এবং অতীত ইতিহাস বলে এই প্রক্রিয়াটা কারোর জন্যই শুভ না। যদি আমরা এই প্রক্রিয়ার ফাঁদে পা দিয়ে দিই, এই খারাপ মানুষগুলোর ফাঁদে পা দিয়ে দিই। জি, আমরা একেবারে শেষের দিকে জাস্ট ক্লোজিং রিমার্কস হিসেবে 2 মিনিট সময় আপনার জন্য। না, সব মিলিয়ে আমি মনে করি যে এখনই আমরা হতাশ হওয়ার মতো আমি মনে করি কোনো পরিস্থিতি তৈরি হয় নাই। তবে আরও সতর্কতার সাথে পা ফেলবে সরকার, এটাই কামনা করি। এবং
বিএনপি অনেক মূল্য দিয়ে এই জায়গাটাতে এসছে, এটা যেন বিএনপি গুণাক্ষরে ভুলে না যায় যে আমরা যে ধরনের পরিস্থিতি, বিএনপির কিন্তু রাজনীতিতে আমি বলবো না যে সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে। এই যে 17 বছর ফেসিবাদ প্রলম্বিত হওয়ার পেছনেও বিএনপির রাজনীতিতে কিছু ভুল সিদ্ধান্তের কথা আলোচিত হয়, এটা আমরা বিভিন্ন সময়ে আমরা কিন্তু সেই সময়ে আমরা আলোচনা করেছি। তো আবার যেন ভুল না হয়, বিএনপি ভুল করলে শুধু বিএনপি ভোগে না, গোটা জাতি ভোগে, এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখা দরকার। এই জন্য এখন ক্ষমতায় আছে বিএনপি অনেক ভালো ভালো কাজ করার স্বপ্ন মানুষকে দেখিয়েছে, সেই কাজগুলো হয়তো উন্নয়নের ক্ষেত্রে সেই কাজগুলো হয়তো করবে, কিন্তু পাশাপাশি এই রাষ্ট্র কাঠামোর যে মূল সংস্কারের জায়গাটা, জনগণের প্রত্যাশার জায়গাটা, জুলাই বিপ্লবের শহীদ পরিবারের এবং যারা চোখ হারিয়েছে, যারা অঙ্গ হারিয়েছে, তাদের যে আকাঙ্ক্ষার মূল জায়গাগুলো, এগুলোতে যাতে কোনো রকম উপেক্ষার মানসিকতা যাতে প্রকাশ না পায়, এই ব্যাপারে বিএনপিকে যদি সতর্ক না থাকে, আমি মনে করি যে এখন তো বদলে যাওয়া বাংলাদেশ, এখন কিন্তু আগের মতো শেখ হাসিনার মতো গুলি করে মানুষ হত্যা করে গুম করে খুন করে চেয়ারে টিকে যাওয়ার মতো সেই বাস্তবতা তো নাই। তো সেটাকে মাথায় রেখেই এখন সব কিছু অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলতে হবে। সংসদের যে বিরোধী দল আছে, সেই বিরোধী জামাত ইসলামী তারাও নবিশ, তারা কিন্তু এই ধরনের মেইন স্ট্রিম বিরোধী দল হওয়ার তাদের কিন্তু এর আগে আর কখনো সুযোগ হয় নাই। সুতরাং তারাও কিন্তু বিরোধী দলের ভূমিকার এটা কিন্তু শেখার পর্যায়ে রয়েছে। তারেক রহমানও কিন্তু প্রথমবারের মতো এমপি হয়ে এবারে প্রধানমন্ত্রী হয়েছেন, সংসদ নেতা হিসেবে তিনি কিন্তু নবিশ। তিনি হয়তো দেখেছেন তার মার রাষ্ট্র পরিচালনা কাছে থেকে দেখেছেন, তার সহকর্মীদের মধ্যে অনেকে অভিজ্ঞতা আছে, কিন্তু তিনি কিন্তু ব্যক্তিগতভাবে নবিশ। সুতরাং সেখানে কিছু ভুল ভ্রান্তি হবে, কিন্তু সেই ভুল ভ্রান্তিগুলো সহসা শুধরে নিতে হবে, শুধরে নিয়ে সঠিক পথে ফিরে আমরা ভুল ট্রেনে উঠলে সঙ্গে সঙ্গে পরের স্টেশনে নেমে যাওয়ার যে উদাহরণটা আছে সেটাই করতে হবে। এমনটা না যে ভুল ট্রেনে উঠে পড়েছি যতটুকু যায় যাক, সেটা না, পরের স্টেশনেই নেমে সঠিক ট্রেনে উঠার সিদ্ধান্তটা নিতে হবে। মিস্টার ওয়াদুদ ভাইয়া। হ্যাঁ, সেটাই আব্দুল ভাইয়ের বক্তব্যের সাথে আমিও একমত। আমাদের সরকার হিসাবে এবং বিরোধী দল হিসাবে উভয়কে আরও সহনশীল, আবার আরও একটু পরিপক্ক চিন্তা করে আগাতে হবে। সরকারকে সুযোগ দিতে হবে, বিরোধী দল সেখানে আরও একটু নমনীয় হওয়া উচিত, সে আহ্বানই আমি জানাবো। বিরোধী দল কথা এটা করা সেটা করা, যদিও সংসদের সৌন্দর্য ওয়াকআউট বা একটা বিধান আছে, কথা ওয়াকআউট করাও যেমন সৌন্দর্য, তেমন আবার সবসময় সৌন্দর্যও না। তো সেই হিসাবে সরকারকে আরও চিন্তাভাবনা করে যেমন সরকার আগাবে, আমরা সবাই সরকারকে সহযোগিতা করব। আমরাও তো সরকারের অংশ এরকম বলা যায়। তো বিরোধী দল কিন্তু ভূমিকা রাখতে হবে, সহযোগিতার হাত বাড়াই দিতে হবে সরকারকে। এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে যে ত্যাগ, আমাদের সরকার বিরোধী দল সবার যে ত্যাগ, সেই ত্যাগকে কার্যকর ভূমিকায় নিতে হলে, বাস্তবায়ন করতে হলে আমাদের সবাইকে এক জায়গায় থাকতে হবে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার এম আব্দুল্লাহ এবং মিস্টার ওয়াদুদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কোনো ক্ষেত্রে ঐকমত্য, কোনো ক্ষেত্রে খানিকটা ভিন্ন মত। তবে আমি একেবারে শেষের দিকে এসে সাংবাদিক মিস্টার এম আব্দুল্লাহ যে কথা বলেছেন, তার কথা ধার করেই আসলে শেষটা টানতে চাই, যেখানে মিস্টার ওয়াদুদ ভুঁইয়ার কোনো ভিন্ন মত নেই। যে হতাশা নয়, মাত্র সরকার শুরু করলো এবং জনসমর্থন নিয়ে একটা নির্বাচিত সরকার বাংলাদেশ বহুদিন পরে পেল, কিন্তু সতর্কতার অনেক জায়গা আছে, হোঁচট খেলে চলবে না। এবং এইখানে মনে রাখতে হবে যে অনেক মূল্য দিয়ে আজকে প্রধানমন্ত্রী এবং তার দল সরকারে, এটা যেন তাদের মাথায় থাকে। এবং ভুল যে কোনো সরকার করতে পারে, কিন্তু ভুলের মাত্রা বেড়ে গেলে এবং এক সময় সেটা লাগামের বাইরে চলে গেলে কী ধরনের পরিণত হয়, সে শিক্ষাও কিন্তু তাদের আছে। এটা যেন যারা দায়িত্বে আছেন বা সরকারে আছেন বা ক্ষমতায় আছেন, তারা সব সময় মাথায় রাখেন। এবং অবশ্যই বিরোধী দল দায়িত্বশীল আচরণ করবে, সেটাও প্রত্যাশা। কিন্তু গণতান্ত্রিক সংস্কৃতিতে, গণতান্ত্রিক রাজনীতিতে বিরোধিতা
সেটা রাজনৈতিক দল করুক আর সিভিল সোসাইটি করুক আর গণমাধ্যম করুক, সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া, সমালোচনা করা, এগুলো গণতন্ত্রের অংশ। এই সাইকেলের দুটো চাকার মতো, ওই চাকা যদি একটা চাকা দিয়ে আসলে সরকার চলে না, দেশে গয় না, সেটা সরকারকেও মাথায় রাখতে হবে, বিরোধীদেরও মাথায় রাখতে হবে। শুধুমাত্র আবার বিরোধীরা যদি মনে করেন বা সুযোগ সন্ধানী সিভিল সোসাইটি বা গণমাধ্যম যদি মনে করে যে কে টেনে নামাতে হবে, আমার সুবিধা মতো কাউকে ক্ষমতা বসাতে হবে, সেটাও গণতন্ত্রের জন্য সুখকর কিছু নয়। কাজেই এর মধ্যে একটা ভারসাম্য আসলে সবসময় বজায় রাখতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।